This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিকেল ৫টায় শুরু করছি আজকের পাঁচ কথা। আর পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেল তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের সঙ্গে আমি মঞ্জিরার। শুরুতেই কালীঘাটে নজর। কালীঘাটে কেন নজর? এই মুহূর্তের খবর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এয়ারগান হাতে পাকড়াও এক ব্যক্তি। ফের আবারও মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল গতকাল সকালে মুখ্যমন্ত্রী বেরোনোর আগের ঘটনা। কালীঘাট মন্দিরের উল্টো দিকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে ব্যারিকেডের সামনে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। ওই ব্যক্তি নিরাপত্তা বলয় ভেদ করে কি করে এয়ারগান সহ বাড়িতে ঢুকে পড়লো, এই বিষয় নিয়েই জানবো। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, আমরা কি জানতে পারছি? দেখো, মুখ্যমন্ত্রীর বাড়ি ঢোকার আগে কালীঘাট যে মন্দির আছে তার অপোজিটে ব্যারিকেড করা থাকে। সাধারণত সেই ব্যারিকেডের আগে মুখ্যমন্ত্রী যারা সিকিউরিটির দায়িত্বে থাকেন, ডিরেক্টর অফ সিকিউরিটির অধীনে তারা দায়িত্বে থাকেন এবং কালীঘাট পুলিশও থাকে। ওই জায়গায় এক ব্যক্তি কালকে সকাল 10টার কাছাকাছি সময় মুখ্যমন্ত্রী যখন নবান্নের জন্য বেরোবেন তার আগে ঘোরাঘুরি করছিলেন। তাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় তাকে জেরা করা হয় এবং জেরা করার পর তার কাছে একটা ব্যাগ ছিল। সেই ব্যাগে একটা এয়ারগান পাওয়া যায়। সেই এয়ারগান পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে কালীঘাট থানায় খবর দেওয়া হয়ে থাকে এবং কালীঘাট থানার লোকজন যেহেতু সেখানে থাকেন, সঙ্গে সঙ্গে তাকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয় এবং ইন্টারোগেশন করা হয়। তিনি জানান, প্রশ্ন হচ্ছে এটাই প্রথমবার নয়, বারবার এ ধরনের ঘটনা কেন? নিরাপত্তার গলদ তো থেকেই যাচ্ছে। দেখো, এর আগে আমরা দেখেছিলাম নবান্নের 14 তলায় প্রায় উঠে গিয়েছিল একজন সিভিক ভলেন্টিয়ার। তিনি একদম মুখ্যমন্ত্রীর মানে যেখানে যে জায়গায় 12 তলার পর থেকে সাধারণত পুরোটাই ডিরেক্টর অফ সিকিউরিটির অধীনে থাকে, তার আগে পর্যন্ত কলকাতা পুলিশের অধীনে পুরো এলাকাটা ঘেরা থাকে। আমরা আগে দেখেছিলাম যে নবান্নের 14 তলায় পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার উঠে গিয়েছিল। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর বাড়িতেও এর আগে এরকম ঘটনা ঘটেছিল। সারা রাত একজন বসেছিলেন মুখ্যমন্ত্রীর ঠিক বাড়ির সামনেই যে গাড়ি থাকে তার সামনে বসেছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই নিয়ে প্রায় তোলপাড় হয়ে গেছিল। সেই সময় যিনি ডিরেক্টর সিকিউরিটি ছিলেন তাকে বদলি করে আনা হয়। এখন যিনি বর্তমানে এই ঘটনা। দীক্ষা, আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। পরের খবর, আজকের অন্যতম বড় খবর। 11 ঘন্টা পার, সুজিত বসুর অফিস রেস্তোরাঁয় ইডি তল্লাশি চলছে। সকাল থেকেই আমরা তৎপরতা দেখি ইডির। দমকল মন্ত্রীর ছেলের রেস্তোরাঁতেও 11 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চলছে। এখনো কি খুঁজছেন তদন্তকারীরা, কি জানতে পারছি আমরা? সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। সুজয়, দেখো, মূলত মানি ট্রেলে খোঁজ করছেন তারা। অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতি, পুরসভাতে নিয়োগ দুর্নীতি হয়েছিল, মূলত একদম নির্দিষ্ট করে বলে দক্ষিণ দমদম পুরসভাতে যে নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ, সেই দুর্নীতির ক্ষেত্রে দুর্নীতির মাধ্যমে যাদের নিয়োগ করা হয়েছিল তাদের থেকে টাকার লেনদেন হয়েছিল কিনা নিয়োগের ক্ষেত্রে, এবং তার পাশাপাশি যে সংস্থা দায়িত্বে ছিল এই নিয়োগের, অর্থাৎ অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, সেই একটা মাত্র সংস্থাই নিয়োগের সমস্ত প্রক্রিয়ার জন্য টেন্ডার পেয়েছিল, যেটা নিয়ম বহির্ভূত বলে কেন্দ্রীয় এজেন্সির দাবি। এই নিয়ম বহির্ভূত কাজের জন্য কি কোনোভাবে এই অয়নশীলকে টাকা দিতে হয়েছিল, মোটা টাকা দিতে হয়েছিল ওই টেন্ডারটি পাওয়ার জন্য, এই সংক্রান্ত বিষয় এবং কিভাবে এই প্রক্রিয়াটি হলো সমস্তটা জানতে এবং তার বিষয়ে আর্থিক লেনদেনের তদন্ত করতেই আজকে ইডি শহরের 10টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। যার মধ্যে সুজিত বসুর, আমি যে রয়েছি, যে বাড়িটার সামনে রয়েছি, অর্থাৎ বিসি ব্লক সেক্টর 1 88 নম্বর, যেটা সুজিত বসুর বিধায়ক হিসাবে কার্যালয় হিসাবে ব্যবহার করেন, তার সেই বিধায়কের কার্যালয়, তার পুত্রের যে ধাবা, সেখানে সুজিত বসুর নামে থাকা একটি রেস্তোরাঁ, সেখানেও তল্লাশি চলছে। তার ঘনিষ্ঠ অনুগামী, তাদের বাড়ি, তাদের গোডাউনে তল্লাশি চলছে। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার বাড়িতেও তল্লাশি চলছে। সমস্ত জায়গায় তল্লাশির মূল লক্ষ্য, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে, যে এই মানি ট্রেলটা খুঁজে বের করা যে এই দুর্নীতিতে। আপাতত তোমাকেই ধন্যবাদ। মানি ট্রেলের কথা সুজয় বলছিল। এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করব যে হঠাৎ করে রাজ্যের মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বসু, তার বাড়িতে কি কারণে ইডি, তার ছেলের ধাবায় কি কারণে ইডি। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন আমাদের। রঞ্জিত, দেখো, দীর্ঘ 11 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। ইডির তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত যে গোলাঘাটায় সুজিত বসুর পুত্র সমুদ্র বসুর বেঙ্গল ধাবায় কিন্তু এখনো তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত যে সকল বিষয়গুলো দেখা হচ্ছে, আয় বহির্ভূত সম্পত্তির হিসাব,
হঠাৎ করে রকেট গতিতে উত্থান এবং সেই আয় বহির্ভূত সম্পত্তি কোথা থেকে এলো, অর্থাৎ পুরনিয়োগ দুর্নীতি মামলার যে টাকা, নিয়োগের টাকাই কি এইখানে লাগানো হয়েছিল, সমস্ত বিষয় দেখা হচ্ছে। পাশাপাশি একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সময় ইডির তদন্তকারী আধিকারিকরা এই বেঙ্গল ধাবায় তল্লাশি অভিযানে এসেছিল, সেই সময় স্টোর ম্যানেজার উপস্থিত ছিলেন, কিন্তু স্টোরের চাবি না থাকার কারণে স্টোর ম্যানেজারকে নিয়ে ইডির 2 তদন্তকারী আধিকারিক এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যারা সেনা জওয়ান মোতায়েন ছিল তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তার বাড়িতে গেছেন। সেইখান থেকে চাবি নিয়ে এসে পুনরায় কিন্তু সেই স্টোরে তল্লাশি অভিযান সংগঠিত করবে, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ নিয়োগ দুর্নীতিতে, পুরনিয়োগ দুর্নীতিতে যে সময়কালে পুরনিয়োগ দুর্নীতি হয়েছিল সেই সময়কালে কিন্তু দক্ষিণ দমদম পুরসভা ভাইস চেয়ারম্যান ছিল সুজিত বসু, এবং সেই সময় যে নিয়োগে যে দুর্নীতি হয়েছিল, অর্থাৎ নিয়মে অনিয়ম বেনিয়ম হয়েছিল এবং কিভাবে সেই নিয়োগ হয়েছিল, অর্থাৎ টাকার বিনিময়ে হয়েছিল। নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে ভোট এলেই এজেন্সির তৎপরতা বাড়ে, টার্গেট করা হয় তৃণমূলের সক্রিয় কর্মীদের। ভোটে জিততে পারবে না জেনে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার বিজেপির। পুরো নিয়োগ দুর্নীতির মামলায় ইডির অভিযান নিয়ে তোপ দমকল মন্ত্রী সুজিত বসু। আপনারা আগেও জানেন একবার রেড হয়েছিল আমাদের বাড়িতে, প্রায় 14 ঘন্টা ধরে ইডি তারা সার্চ করেছিল, তারা কিছু পায়নি এবং তারা চলে গেছে। আবার ঠিক 13 মাস পরে আবার অফিস, আমাদের রেস্টুরেন্ট, সমস্ত জায়গায় তারা এই তল্লাশি করছে। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, তল্লাশি করার যদি প্রক্রিয়া হতো তাহলে পরপর করতো, প্রক্রিয়া হয়ে যেত। মাঝে মাঝেই তারা করছে, মাঝে মাঝে তাদের মনে হচ্ছে এখন করা দরকার, ইলেকশন এলেই বেশি করে মনে পড়ে যাচ্ছে। আমি মনে করি সবটাই ভোটের রাজনীতি, এটার মধ্যে কোনো অন্য কিছু ব্যাপার নেই। আমার কথা হচ্ছে সেটাও ভালোভাবে করলে হতো, যদি আমাদের বলতো, আমরাই দেখিয়ে দিতাম আমার ছেলে মেয়ের ব্যবসা কি, আমাদের ব্যবসা কি, দেখে নিতে পারে। কিন্তু এইভাবে না বলে কারোর অফিসে ঢুকে সমস্ত কিছু, তা আমাদের তো এটা হতে পারে যে আমাদের যা কাগজপত্র আছে তার মধ্যে অন্য কাগজপত্রকেও ঢুকিয়ে দিতে পারে। সেগুলো দেখবো, এখন ওরা আছে, ওরা ওদের কাজ করুক, এরপরে আমরা আইনের যা ব্যবস্থা আছে সেগুলো নিশ্চয়ই সেগুলো আইনের মাধ্যমে। উদ্দেশ্য বলে সবাই জানে, ইডি, সিবিআই, আইটি সবাই জানে এগুলো এখন উদ্দেশ্য প্রণোদিত, ওপর থেকে প্রেশার পলিটিক্স। যত নির্বাচন আসবে তত এসব বাড়বে। ভয় থাকলে আর ঘরে বসে থাকতাম, তাহলে পালিয়ে যেতাম। ওরা ভয় পাচ্ছে বলেই তো বারবার এইসব করাচ্ছে। ওদের হাতে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে ওরা ব্যবহার করছে, যত ব্যবহার করছে তত উল্টো হচ্ছে। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিটা আলাদা। বাংলার লোকেরা ভয় পাওয়ার লোক না, বাংলার লোকেরা লড়াইয়ের লোক। এটা তো মমতা ব্যানার্জি নিজেই বলেছে, সুজিত টাকা তোলে, তৃণমূল মানেই চোর। কিন্তু সত্যি কথা যদি বলেন, এই সুজিত বোস, এই বালু, এই পার্থ, এদের নিয়ে বাংলা একদমই ইন্টারেস্টেড না। এদের নিয়ে বাংলা একেবারেই ইন্টারেস্টেড। হ্যাঁ, আমরা চাই মাথা, কালীঘাটের মাথা, হাজরার মাথা, কাকু যার নাম বললো সেই তাদেরকে আমরা এবার কারাগারের অন্তরালে দেখতে চাই, কোমরে দড়ি বেঁধিয়ে নিয়ে যাচ্ছে, এটা দেখতে চাই। ইডির অ্যাকশনের কথা আমরা বলছিলাম। পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির স্ক্যানারে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়ি গোডাউনে 8 ঘন্টা তল্লাশি। প্রসঙ্গত, আগে প্রায় 10 বছর এই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু, আর সেই সময় অয়নশীলের সংস্থার মাধ্যমে বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছিল। অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার, তো আমার মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে। সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত। এখন সুজিত বোস খুব কম হলে 10,000 কোটি টাকা মালিক আছে।
ইডি কি হেঁটে হেঁটে এলো? এদিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল। এর আগে ইডি এসছিল, তারপরেও কিছু হয়নি 24 সালে। এখন তো আবার আজকে ইডি এসছে, জানি না। তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার। শুধু অ্যারেস্ট করলে হবে না, এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জব্দ করা। কেন এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে। 2024-এর আমি যদি ডেট ভুল না করে থাকি 12ই জানুয়ারি একই দিনে দুজন ব্যক্তির বাড়িতে ইডির রেড হয়েছিল। একজন সুজিত বসু আর একজন তাপস রায়, দুজনেই তৃণমূল কংগ্রেসের নেতা তৎকালীন। শুভেন্দু অধিকারী সেদিনকে তাপস রায়কে উদ্দেশ্য করে বলেছিলেন, আমরা বলিনি, শুভেন্দু অধিকারী বলেছিলেন বরানগর পুরসভার চাকরিচোর তাপস রায়। তারপর তাপস রায় বিজেপির হয়ে লোকসভার টিকিট নিয়ে উত্তর কলকাতা থেকে প্রার্থী হলেন। তার মানে বিজেপি যাদেরকে চোর বলছে তারা যখন ওয়াশিং মেশিনে ঢুকছে তখন তারা বিজেপির বড় বড় নেতায় পরিণত হচ্ছেন। যাদের মেরুদণ্ড থাকে না তারা কেউ তাপস রায় হন, তারা কেউ শুভেন্দু অধিকারী হন, আর যাদের মেরুদণ্ড থাকে, সুজিত বসু মাথা নত করেনি, তাই জন্য সুজিত বসু মাথা উঁচু করে বলছে সুজিত বসু কেমন মানুষ সেই সার্টিফিকেট দমদমের বিধাননগরের সাধারণ মানুষ দেবেন। দুর্নীতির অভিযোগ তুলে গতকালই সিইওকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি তথ্য রয়েছে সোমবারের মধ্যে তার প্রমাণ দিন, না হলে আপনার আমলাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দেব, চ্যালেঞ্জ বিরোধী নেতার। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি, 2 কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। ওনার কাছে যে যখন যা ঠিক ভুল বিকৃত নানা ধরনের পাঠান উনি দেখবেন, আপনি লোকাল থানায় যখন যান তখন কোনো না কোনো অফিসারের নাম করে তাকে একটা হুমকি বা তাকে ধমক দেওয়া, তা যে অফিসে যান ওনার এই নাম করে করে এগুলো বলার একটা ওনার প্রবণতা আছে। তো ফলে এইসব কথাগুলোকে কেউ গুরুত্ব দিচ্ছে না। এসআইআর নিয়ে তৎপরতা বাড়তেই সংঘাত তুঙ্গে। মুখ্যমন্ত্রী নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বেশি বেড়ে খেলবেন না। মনোজ কুমার আগরওয়ালকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক দুর্নীতিতে অভিযুক্ত সিইও আধিকারিকদের ধমকাচ্ছেন উনি। সিইওকে নজিরবিহীন আক্রমণ মুখ্যমন্ত্রীর। ইভেন একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের সুপারিশেই সিইও নিয়োগ, চাপ তৈরির চেষ্টা মুখ্যমন্ত্রীর। অভিযোগ সুকান্ত মজুমদারের বিএলওদের হুমকি দিচ্ছেন কমিশনের আধিকারিকরা। গতকাল অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মুখ্য নির্বাচন আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলছে, ওনার প্যানেল থেকেই হয়, নিয়ম হচ্ছে তাই। রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক হবেন তার মুখ্যমন্ত্রীর পাঠানো 3টে নামের মধ্যে থেকে একটি সিলেক্টেড হয়। মুখ্যমন্ত্রী এটা তৈরি বলে প্রেশার তৈরি করার চেষ্টা করছেন যাতে নির্বাচন কমিশন ঠিকমতো কাজ না করে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে এসআইআর গোটা ভারতবর্ষে হবে, সব রাজ্যে হবে, নির্বাচন কমিশন বলে দিয়েছে। কিন্তু কংগ্রেসেরও কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা করেনি। কংগ্রেস তো আমাদের গোটা ভারতবর্ষে তো কংগ্রেস আমাদের মূল বিরোধী। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এত বিরোধিতা কেন? ভেতরে কি অন্য কোনো গল্প আছে? সেই গল্পটা তো এসআইআর হলে ধরা পড়বে। দেখা যাক না কতজন 2002-এ ভোটার লিস্টে নাম ছিল বা ছিল না,
আর এখন কতজনের নাম ভোটার লিস্টে আছে, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে নির্বাচন কমিশন, প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। বারবার কমিশনকে আক্রমণের পরেও কেন পদক্ষেপ নয়? সিইও কে আক্রমণের পর কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নয়? কমিশন পদক্ষেপ না করলে বুঝতে হবে মমতাকে ভয় পাচ্ছে। চাঞ্চল্যকর মন্তব্য শুভেন্দু অধিকারীর। এন্টার ইলেকশন কমিশনকে অ্যাটাক করছেন। উনি অ্যাটাক স্টার্ট করেছেন 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর থেকে। বোলপুরে বিএলওরা দিল্লিতে ট্রেনিং নিতে গেল, আমি জানলাম না কেন। তারপরেও ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি। বাবা সাহেব আম্বেদকর সংবিধানে 324 থেকে 329 ফুল পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশনকে। ইসিআই, সিইসি, সিও যদি ব্যবস্থা না নেন, ধরে নিতে হবে তারাও মমতা ব্যানার্জিকে ভয় পাচ্ছেন। আজকে সিওকে যদি থ্রেট করা হয়, একটা এমপির এই রক্ত দেখার পরে কোন অপোজিশনের বিএলওর সঙ্গে ঘুরবে? কোন বিএলও ভয়মুক্ত পরিবেশে কাজ করবে? ওটা তো ওদের মধ্যে কম্পিটিশন চলছে, কে প্রচারে থাকবে। শুভেন্দু অধিকারী ছবি তুলতে ইলেকশন কমিশনের অফিসে যাচ্ছেন, আর সুকান্ত মজুমদার ত্রাণ সংগ্রহের নামে তিনি বাজারে গিয়ে ছবি দিচ্ছেন। এদের মধ্যে তো লড়াই চলছে এবং দুটোই হচ্ছে অযৌক্তিক। মানুষ বুঝতে পারছে যে এদের রাজনীতিটা কি, ছবি তোলার রাজনীতি চলছে, শুভেন্দু বনাম সুকান্ত। রাজ্যে এবার ইআরও নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ শুভেন্দু অধিকারী। নিয়ম ভেঙে জুনিয়র অফিসারদের ইআরও পদে নিয়োগ, কমিশনের গাইডলাইন মানেনি একাধিক জেলা শাসক। তথ্য নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি বিরোধী দলনেতার। কমিশনের কাছে অবিলম্বে পদক্ষেপের আর্জি শুভেন্দুর। পদক্ষেপ না হলে সিইওর দফতরে ধর্নার হুঁশিয়ারি। ইলেকশন কমিশনের গাইডলাইন ভায়োলেট করে প্রথম আমাদের কমপ্লেন সিইসিকে পাঠানোর ব্যবস্থা করবেন, নইলে এর পরে বড় মিছিল নিয়ে আমরা আসব। এবং যদি অ্যাকশন না হয়, এখানে ধর্না হবে দেওয়ালির পরে। ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে এখানে। 4 জন সাসপেন্ড হয়েছে, এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই। 4 জন সাসপেন্ড হয়েছে, আরও 2 জনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত, কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই। প্রশাসনিক বিষয় ওনার ইচ্ছে মতো তো হবে না, ওনার ইচ্ছা মতো তো বিষয়টা চলবে না। একটা নিয়ম কানুন মেনে প্রশাসন যা যা করছে, এটা সেই সব বিষয়ে রাজনীতি ঢোকানোর কোনো মানে হয় না। ওদের আর কি চাই? কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে ভোট করাতে হবে, করিয়েছে, হেরেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে, করিয়েছে, হেরেছে। ভোটার লিস্টে কারচুপি করতে গেছে, ধরা পড়ে গেছে। কি চাই? এবার কোন দিন বলবে অন্য রাজ্য থেকে আমরা ভোটার আনবো, তাদের ভোট দিতে হবে। এইটাই তো বাকি আছে। বাংলার ভোটার বিজেপিকে গোহারা হারাবে।